আজকের গল্পের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বামী। আর গল্প ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কেউ কোথাও যাবেন না। তাহলে চলে যাচ্ছি গল্পে। সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া। আমি প্রায় ভাবি আমাকে 1 বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে পারনি, তবে এমন করে আমার ভেতরে বাহিরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে। বীজ মন্ত্রের মতো এই একটি কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন। রূপ তা আছে মানে, কিন্তু না গো না, এ আমার দেমাক নয়। বুক চিরে দেখানো যায় না, নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতুম রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই, একেবারেই কিছু নেই। 18 না 19? হ্যাঁ তাই বটে, বয়স আমার 19ই। বাইরের দেহটা আমার তার চেয়ে বেশি প্রাচীন হতে পায়নি, কিন্তু এই বুকের ভেতরটায়, এখানে যে বুড়ি তার 79 বছরের শুকনো হাড়গোড় নিয়ে বাস করে আছে, তাকে দেখতে পাচ্ছ না? পেলে এতক্ষণে ভয়ে আটকে উঠতে। একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছে করে। তবে এই কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেবার আমার কি আবশ্যক ছিল? সমস্ত লজ্জার মাথাকে সেটাই তো আজ আমাকে বলতে হবে, নইলে আমার মুক্তি কিসে? সব মেয়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্তরের ভেতর দিয়েই পেয়েছিলাম। তবু কেন তাতে আমার মন উঠল না? তাই যে দামটা আমাকে দিতেই হলো। আমার অতি বড় শত্রুর জন্যেও তা একদিনের জন্যে আমি কামনা করিনি, কিন্তু দাম আমাকে দিতে হলো। যিনি সমস্ত পাপ পুণ্য লাভ ক্ষতি ন্যায় অন্যায়ের মালিক, তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না। কড়ায় গণ্ডায় আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন, লজ্জা শরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না, তখনই শুধু দেখিয়ে দিলেন, ওরে সর্বনাশী, এ তুই কি করেছিস? স্বামী যে তোর আত্মা, তাকে ছেড়ে তুই কোথায় যাবি? একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে। এ জন্মে হোক, আগামী জন্মে হোক, কোটি জন্ম পরে হোক, তাকে যে তোর চাই, তুই যে তারই। জানি যা হারিয়েছি তার অনন্ত গুণ আজ ফিরে পেয়েছি, কিন্তু তবু যে এ কথা কিছুতেই ভুলতে পারিনি। এটা আমার নারী দেহ, আজ আমার আনন্দ রাখবারও জায়গা নেই, কিন্তু ব্যথা রাখবারও যে ঠাঁই দেখি না প্রভু। এ দেহের প্রত্যেক অণু পরমাণু যে অহরত্র কাঁদছে। ওরে অস্পৃশ্যা, ওরে পতিতা, আমাদের আর বেঁধে পোড়াস নে, আমাদের ছুটি দে, আমরা একবার মরে বাঁচি। কিন্তু থাক সে কথা। বাবা মারা গেলেন, 1 বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন। মামার ছেলে পেলে ছিল না, তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না। বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরেজি বাংলা কত না বই পড়েছিলাম। কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক, ঠাকুর দেবতা কিছুই মানতেন না। বাড়িতে একটা পুজো অর্চনা কি বার হতেও কোনোদিনও হতে দেখেনি। এসব তিনি দু চোখে দেখতে পারতেন না। নাস্তিক বই কি, মামা মুখে বলতেন বটে তিনি আগ্নস্টিক, কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি। কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যই নিজেদের আগাগোড়া ফাঁকির পেছনে আরেকটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন। কিন্তু তখন কি ছাই এসব বুঝেছিল? আসল কথা হচ্ছে, সূর্যের চেয়ে বালির তাতে গায়ে বেশি ফোস্কা পড়ে। আমার মামারও হয়েছিল ঠিক তাই দশা। শুধু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে কিসব করতেন, সে কিন্তু আমি ছাড়া কেউ জানতে পেত না। তা মা যা খুশি করুক, আমি কিন্তু মামার বিদ্যে 16 আনার জায়গায় 18 আনা শিখে নিয়েছিলাম। আমার বেশ মনে পড়ে, দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়ালে সং দেখবার জন্য ছুটে গিয়ে মামাকে ডেকে আনতুম।
তিনি তাদের সঙ্গে এমনই ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারারা পালাবার পথ পেত না। আমি হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়তুম হাসিতে। এমনি করে আমাদের দিন কাটছিল। শুধু মা একদিন বাড়ি ঘোল বাঁধাতেন। মুখ ভারী করে এসে বলতেন, দাদা, শুধু তো দিন দিন বয়স হচ্ছে, এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময়ে বিয়ে দেবে কি করে? মামা আশ্চর্য হয়ে বলতেন, বলিস কি রে, তোর মেয়ে তো এখনো 12ই পেরোয়নি, এর মধ্যেই তোর? সাহেবদের মেয়েদের তো এই বয়সে। মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন, সাহেবদের কথা কেন তুলছো দাদা? আমরা তো সত্যি আর সাহেব নই। ঠাকুর দেবতা না মানো, তারা কিছু তো আর ঝগড়া করতে আসবে না, কিন্তু পাড়া গায়ের সমাজ তো আছে, তাকে উড়িয়ে দেবে কি করে? মামা হেসে বলতেন, ভাবিস নে বোন, সে সব আমি ঠিক জানি। এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি, ঠিক এমনি করে আমাদের এই নচ্ছার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব। মা মুখ ভার করে বিড়বিড় করে বকতে বকতে উঠে যেতেন। মামা গ্রাহ্য করতেন না বটে, কিন্তু আমার ভারী ভয় হতো। কেমন করে যেন বুঝতে পারতুম মামা যাই বলুক, মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না। কেন যে বিয়ের কথায় ভয় হতে শুরু হয়েছিল তা বলছি। আমাদের পশ্চিম পাড়ার বুক চিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত, তার দুপারে যে 2 ঘরের বাস ছিল, তার এক ঘর আমরা, অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার। এই মজুমদার বংশ যেমনই ধনী তেমনই দুর্দান্ত। গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না। নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর। আজ এত বড় মিথ্যাটা মুখে আনতে আমার যে কি হচ্ছে, সে আমার অন্তর্যামী ছাড়া আর কে জানবে বলো? কিন্তু তখন ভেবেছিলুম, এ বুঝি সত্যি একটা জিনিস, সত্যি বুঝি নরেনকে ভালোবাসি। কবে যে মোহটা প্রথম জন্মেছিল সে আমি বলতে পারি না। কলকাতায় সে বিয়ে পড়তো, কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোসফি আলোচনা করতে প্রায়ই আসতো। কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবুর তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন। কতদিন সন্ধে ছাড়িয়ে রাত্রে হয়ে যেত, দুজনের তর্কের কোনো মীমাংসা হতো না, কিন্তু আমি প্রায় জিততুম। তার কারণও আজ আমার আর অবিদিত নেই। মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখ পানে চেয়ে গভীর বিস্ময়ে বলে উঠত, আচ্ছা ব্রজবাবু, এই বয়সে এত বড় লজিকের জ্ঞান, তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিনোমিনন বলে মনে করেন না? আমি গর্বে সৌভাগ্যে ঘাড় হেট করতাম। ওরে হতভাগী, সেদিন ঘাটটা তোর চিরকালের মতো একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন? মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন, কি জানো নরেন, এ শুধু শেখাবার ক্যাপাসিটি। কিন্তু তর্কাতর্কি আমার ভালো লাগতো না ততটা, যত ভালো লাগতো তার মুখের মন্টি ক্রিস্টোর গল্প। কিন্তু গল্প আর শেষ হতে চায় না, আমারও অধৈর্যেরও আর সীমা পাওয়া যায় না। সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন 100 বার মনে করতুম কখন বেলা পড়বে, কখন নরেনবাবু আসবে আর আমাকে গল্প শোনাবে। এমনই তর্ক করে আর গল্প শুনে আমার বিয়ের বয়স 12 ছাড়িয়ে 13 শেষে গড়িয়ে পড়ল, কিন্তু বিয়ে আমার হলো না। তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। আমাদের বাগানের ধারের সে নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতুম। সেদিন বিকেলেও মাথার ওপর গাঢ় মেঘ উপেক্ষা করে দ্রুত পদে যাচ্ছি। মা দেখতে পেয়ে বললেন, ওলো, ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। আমি বললুম, জল এখন আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনি। মা বললেন, 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, শুধু কথা শোন, যাস নে। এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা আর শুকোবে না, কিন্তু তা বলে দিচ্ছি। আমি বললুম, তোমার দুটি পায়ে পড়ি মা, যাই। বৃষ্টি এসে পড়লে মালেদের এই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো।
বলতে বলতে ছুটে পালিয়ে গেলুম। মায়ের আমি একটি মেয়ে, দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না। ছোটবেলা থেকেই ফুল যে কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবি, সেদিন যদি হতভাগীর চুলের মুঠি ধরে টেনে আনতে মা, এমন করে হয়তো তোমার মুখ পোড়াতুম না। বকুল ফুলে কোচর প্রায় ভর্তি হয়ে এসেছে, এমন সময় মা যা বললেন তাই হলো। ঝমঝম করে বৃষ্টি এলো। ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়লুম। কেউ নেই। খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি। ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল। মুখ ফিরিয়ে যেয়ে দেখি, ও মা, এই যে নরেন বাবু। কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন, কই সে তো আমি শুনিনি। আমাকে দেখে চমকে উঠে বললেন, হ্যাঁ শুধু যে এখানে। অনেকদিন তাকে দেখিনি, অনেকদিন তার গলা শুনিনি। আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল। মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুমই না। মাটির দিকে চেয়ে বললুম, আমি তো রোজই ফুলকুড়োতে আসি, আপনি কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বললেন, আজ সকালে। কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে মুখ তুলে দেখি, চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে। লজ্জা লজ্জা, এই পোড়ার মুখেও যে কোথা থেকে হাসি এসে পড়ল। বললুম, তা বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বললে, আর আমি যদি এই কুড়ানো ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই, তাহলে তাকে কি বলে? জানি নে কেন আমার ভয় হলো। সত্যিই যেন এবার সে এসে আমার আঁচল চেপে ধরবে। হাতের মুঠো আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? আমি কোনো মতে নিজেকে সামনে নিয়ে বললুম, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না কুড়িয়ে। এত অভিমান? বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগলো। কেন জানি নে হঠাৎ আমার দু চোখে জল ভরে এলো। আমি জোর করে মুখ ফিরিয়ে আরেক দিকে চেয়ে রইলুম। সমস্ত ফুলগুলি কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিকক্ষণ আমার পানে চুপ করে চেয়ে থেকে বললে, তুমি কি ঠাট্টা বুঝতে পারো না? এত অল্পে রাগ করে কেউ? তাহলে ফিলোসফি পড়া কেন? আমি কালে গিয়ে ব্রজবাবুকে বলে দেব তিনি যেন আর পণ্ডশ্রম না করেন। আমি আগে চোখ মুছে ফেলেছিলাম। বললুম, কে রাগ করেছে? এই যে ফুলগুলো ফেলে দিলে। ফুল তো আপনিই পড়ে গেল। মুখখানাও বুঝি আপনি ফিরে আছে, আমি তো মেঘ দেখছি। নরেন ফিক করে হেসে বললে, একখানা আরশি থাকলে যায় কিনা দেখিয়ে দিতুম। নিজের মুখে চোখে একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে কষ্ট করে আর আকাশ খুঁজতে হতো না। আমি তখন চোখ ফিরিয়ে নিলুম। রূপের প্রশংসা আমি ঢের শুনেছি, কিন্তু নরেনের চাপা হাসি, চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে দুলিয়ে দিল। এই তো সে 5 বছর আগের কথা, কিন্তু আজ মনে হয় সে সৌদামণি বুঝি বা আর অন্য কেউ ছিল। নরেন বললে, মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব লেখাপড়া শেখানো মিছে, তিনি আর যেন কষ্ট না করেন। আমি বললুম, বেশ তো, ভালোই হতো। আমি ওসব পড়তে চাইনি, বরং গল্পের বই পড়তে আমার ঢের ভালো লাগে। নরেন হাততালি দিয়ে বলে উঠল, দাঁড়াও বলে দিচ্ছি, আজকাল নোবেল পড়া হচ্ছে বুঝি? আমি বললুম, গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন? নরেন বললে, সে শুধু তোমাকে গল্প বলবার জন্য, নইলে পড়তুম না। বৃষ্টির দিকে চেয়ে বললে, আচ্ছা এই জল যদি আজ না থামে কি করবে?
আমি বললুম, ভিজে ভিজেই চলে যাব। আচ্ছা, এ যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো তাহলে? গল্প জিনিসটা চিরদিন কি ভালোই বাসি। একটুখানি গন্ধ পাওয়া মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের উপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেললুম, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? নরেন বললে, একেবারেই না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছ? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল। ভাবি, জিভটার সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। সে বললে, এরপর যদি একজন আপনি বলে ডাকে, সে আর একজনের মরা মুখ দেখবে। কেন দিব্যি দিলেন? আমি তো কিছুতেই তুমি বলবো না। বেশ, তাহলে মরা মুখ দেখো। দিব্যি কিছুই না, আমি মানি নে। কেমন মানো না, একবার আপনি বলে প্রমাণ করে দাও তো দেখি। মনে মনে রাগ করে বললুম, পোড়ামুখী, মিছে তেজ তো রইল কোথায়? মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলে নে, কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত। ক্রমে আকাশে জল থামল বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিলে। সন্ধ্যা হয় হয়, ফুলকটে আঁচলে বাঁধা কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম। নরেন বলল, চলো তোমাকে পৌঁছে দিই। আমি বললুম, না। মন যেন বলে দিলে সেটা ভালো না, কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব কি করে? বাগানের ধারে এসে হতবুদ্ধি হয়ে গেলুম। সমস্ত নালাটা জলে পরিপূর্ণ, পার হয়ে কি করে? নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখছিল। আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার আর দেরি হলো না। কাছে এসে বলল, এখন উপায়? আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, নালায় ডুবে মরি সেও আমার ভালো, কিন্তু একলা অতদূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না। মা দেখলে। কথাটা আমি শেষ করতে পারলুম না। নরেন হেসে বললে, তার আর কি, চলো তোমাকে সেই পিটুলি গাছটার ওপর দিয়ে পার করে দেই। তাই তো বটে। আহ্লাদে মনে মনে নেচে উঠল। এতক্ষণ আমার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝরে উপরে নালার উপর ব্রিজের মতো হয়ে পড়ে আছে। ছেলেবেলায় আমি নিজেই তার উপর দিয়ে এপার ওপার হয়েছি। খুশি হয়ে বললুম, তাই চলো। নরেন তার চেয়েও খুশি হয়ে বললে, কেমন মিষ্টি শোনালে বলো তো? বললুম, যাও। সে বললে, নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি? আমি বললুম, তুমি কি আমার পাড়ের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাই না এ কথা কি করেই বা মনে এলো, বা কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখ পানে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারে, আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয়। একে তো স্থানটা গাছের ছায়া অন্ধকার, তাতে পিটুলি গাছটায় জলে ভিজে ভিজে যেন পিছলি তেমনই উঁচু নিচু হয়ে আছে। তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই আর একবার পা টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? বললুম, পারবো। কিন্তু তার হাত ধরে এমনই কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখ পানে চেয়ে রইল। তারপরেই তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারে কিনা। আমি আশ্চর্য হয়ে বললুম, কি করে? এমনি করে বলেই সে নত হয়ে আমার দুই হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার ওপর পা গিয়ে দাঁড়ালো। ভয়ে আমি চোখ বুজে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো।
কিন্তু নামাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিল। কিন্তু থাকবে, কম ঘেন্নায় কি আর এই দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়? শিউরিতে শিউরিতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমনই জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ খড়ের জ্বলুনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা তত বেড়ে যেতে লাগলো। মা বললেন, ভালো মেয়ে তুই শুধু এলি কি করে? নালাটা তো জলে জলমগ্ন হয়েছে দেখে এলুম। সেই গাছটার উপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরতে পারলি নে? না মা, সে পুণ্য থাকলে আর এই গল্প লেখার দরকার হবে কেন? তাই পরের দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। আমি সেখানেই বসেছিলুম। তার পানি চাইতে পারলুম না, কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো ছুটে পালাই, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরাবালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো। আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের যে কি অসুখ হলো তার শয়তানি জানে। অনেক দিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগলো। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ায় কথাবার্তা হয়, তুই তার মধ্যে হা করে বসে কি শুনিস বলতো? যা, বাড়ির ভেতরে যা। এত বড় মেয়ের যদি লজ্জা শরম এটুকু আছে। এক পা করে আমার ঘরে চলে আসতুম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানেই আমাকে টানতে থাকতো। আমার মামা আর যাই হন, তার মনটা পেঁচালো ছিল না। তাছাড়া লিখে পড়ে তর্ক করে ভগবানকে উড়িয়ে দেবার ফোন দিতেই সমস্ত অন্তঃকরণটা তার এমনি অনুক্ষরণ ব্যস্ত হয়ে থাকতো যে তার নাকের ডগায় কি যে ঘটছে তা দেখতে পেতেন না। আমি এই বড় একটা মজা দেখেছি, জগতের সবচেয়ে নামজাদা নাস্তিকগুলোই হচ্ছে সবচেয়ে নিরেট বোকা। ভগবানের যে লীলার অন্ত নেই, তিনি যে এই না রূপের মধ্যেই তাদের 15 আনা মন ভরে থাকেন, এ তারা টেরই পায় না। সপ্রমাণ হোক আর অপ্রমাণ হোক, তার ভাবনাতে সারাদিন কাটিয়ে দিয়ে বলি, সংসারের মানুষগুলো কি বোকা? তারা সকাল সন্ধ্যায় বসে মাঝে মাঝে ভগবানের চিন্তা করে। আমার মামারও ছিল সেই দশা, তিনি কিছুই দেখতে পেতেন না। কিন্তু মা তো তা নয়, তিনি যে আমারই মতো মেয়ে মানুষ, তার দৃষ্টিতে ফাঁকি দেওয়া তো সহজ ছিল না। আমি নিশ্চয় জানি মা আমাদের সন্দেহ করেছিলেন। আর সামাজিক বাধা আমাদের দুজনের মধ্যে যে কত বড় ছিল এ শুধু যে তিনিই জানতেন, আমি জানতুম না তা নয়। ভাবলে আমার বুকের সমস্ত রস শুকিয়ে কাঠ হয়ে উঠত। তাই ভাবনার এই বিশ্রী দিকটাকে আমি দুহাতে ঠেলে রাখতুম। কিন্তু শত্রুর বদলে যে বন্ধুকে ঠেলে ফেলেছি তাও টের পেতুম। কিন্তু হলে কি হয়, যে মাতাল একবার কড়া মদ খেতে শিখেছে, জল দেওয়া মদে তার আর মন ওঠে না। নির্জলা বিষের আগুনে কলজে পুড়িয়ে তোলাতেই যে তখন তার মস্ত সুখ। আরেকটা জিনিস আমি কিছুতেই ভুলতে পারতুম না, সেটা মজুমদারের ঐশ্বর্যের চেহারা। ছেলেবেলা মায়ের সঙ্গে কতদিনই তো তাদের বাড়িতে বেড়াতে গেছি। সেই সব ঘরদোর, ছবি, দেওয়াল, আলমারি, সিন্দুক, আসবাবপত্রের সঙ্গে কোনো একটা ভাবি ছোট একতলা শ্বশুরবাড়ির কদাকার মূর্তি কল্পনা করে মনে মনে আমি যেন শিউরে উঠতুম। মাসখানেক পরে একদিন সকালবেলা নদী থেকে স্নান করে বাড়িতে পা দিয়ে দেখি বারান্দার ওপর একজন পৌর গোছের বিধবা স্ত্রীলোক মায়ের কাছে বসে গল্প করছে। আমাকে দেখে মাকে জিজ্ঞাসা করলে, এটা বুঝি মেয়ে? মা ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, এই আমার মেয়ে। বারণ তো গরম, নইলে। স্ত্রীলোকটি হেসে বললে, তা হোক, ছেলেটির বয়সও তো প্রায় 30, দুজনের মানাবে ভালো। আর ওই শুনতেই দোজবরে, নইলে যেন কার্তিক। আমি দ্রুত পদে ঘরে চলে গেলুম। বুঝলুম ইনি ঘটক ঠাকুরন আমার সম্বন্ধে এনেছেন। মা চেঁচিয়ে বললেন,
কাপড় ছেড়ে একবার এসে বস মা। কাপড় ছাড়া চলে গেল। ভিজে কাপড়ের দড়ি আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলুম। বুকের কাঁপুনি যেন আর থামতে চায় না। শুনতে পেলুম চিত্তগ্রামের কে একজন রাধা বিনোদ মুখার্জির ছেলে ঘনশ্যাম। পোড়া কপালে নাকি অনেক দুঃখ ছিল, তাই আজ যে নাম জপের মন্ত্র, সে নাম শুনে সেদিন গা জ্বলে যাবে কেন? শুনলাম বাপ নেই, কিন্তু মা আছেন। ছোট দুটি ভাই, এক ভাইয়ের বিয়ে হয়েছে, একটি এখনো পড়ে। সংসার বড়রই ঘাড়ে। ভাই এন্ট্রান্স পাশ করে রোজগারের ধান্দায় পড়া ছাড়তে হয়েছে। ধান চাল তিসি পাট প্রভৃতির দালালি করে উপায় মন্দ করেন না, তারই উপর সমস্ত নির্ভর। তাছাড়া ঘরে নারায়ণশিলা আছেন, দুটো গরু আছে, বিধবা বোন আছে, কি নেই? নেই শুধু সংসারে বড় বউ। 7 বছর আগে বিয়ের 1 মাসের মধ্যে তিনি মারা যান। তারপর এতদিন বাদে এই চেষ্টা। 7 বছর। ঘটকিকে উদ্দেশ্য করে মনে মনে বললুম, পোড়ামুখী, এতদিন কি তুই শুধু আমার মাথা খেতেই চোখ বুজে ঘুমোচ্ছিলি? মায়ের ডাকাডাকিতে কাপড় ছেড়ে কাছে এসে বসলুম। সে আমাকে খুঁটিয়ে দেখে বললে, মেয়ে পছন্দ হয়েছে, এখন দিন স্থির করলেই হলো। মায়ের চোখ দুটিতে জল টলমল করতে লাগলো। বললেন, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, আর কি বলবো। মামা শুনে বললেন, এন্ট্রান্স? তবে বলে পাঠা, এখন বছর 2 শুধুর কাছে ইংরেজি পড়ে যাক, তবে বিয়ের কথা কওয়া যাবে। মা বললেন, তোমার পায়ে পড়ি দাদা, অমত করো না, এমন সুবিধা আর পাওয়া যাবে না, দিতে থুতে কিছু হবে না। মামা বললেন, তাহলে হাত পা বেঁধে গঙ্গায় দিয়ে যা, সেও 1 পয়সা চাইবে না। মা বললেন, 15 পা দিলে যে। মামা বললেন, তা তো দেবেই, 15 বছর বেঁচে রয়েছে যে। মার আগে দুঃখে কাঁদো কাঁদো হয়ে বললেন, তুমি কি ওর তবে বিয়ে দেবে না দাদা? এরপরে একেবারেই পাত্র জুটবে না। মামা বললেন, সেই ভয় তো আগে থেকে ওকে জলে ফেলে দিতে পারা যায় না। মা বললেন, ছেলেটিকে একবার নিজের চোখে দেখে এসো না দাদা, পছন্দ না হয় তখন না হয় নাই দেবে। মামা বললেন, সে ভালো কথা, রবিবার যাব বলে চিঠি লিখে দিচ্ছি। বাগানে এক টুকরো শাকের ক্ষেত করেছিলুম। দিন 2 পরে দুপুরবেলা একটা ভাঙা খুন্তি নিয়ে তার ঘাস তুলছি। পায়ের শব্দে মুখ ফিরিয়ে দেখি নরেন। তার সেরকম মুখের চেহারা অনেকদিন পরে আরও একবার দেখেছিলুম সত্যি, কিন্তু আগে কখনো দেখিনি। বুকে এমন একটা ব্যথা বাজলো যা কখনো কোনোদিন পাইনি। সে বললে, আমাকে ছেড়ে কি সত্যিই চললে? কথাটা বুঝেও যেন বুঝতে পারলুম না। বলে ফেললুম, কোথায়? সে বললে, চিতোর। স্পষ্ট হওয়া মাত্রই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেল। কোনো উত্তর মুখে এলো না। সে পুনরায় বললে, তাই আমিও বিদায় নিতে এসেছি, বোধহয় জন্মের মতোই, কিন্তু তার আগে দুটো কথা বলতে চাই, শুনবে? বলতে বলতে তার গলাটা যেন ধরে গেল। তবু আমার মুখে কথা জোগালো না, কিন্তু মুখ তুলে চাইলুম। এ কি, দেখি তার 2 চোখ বয়ে ঝরঝর করে জল পড়ছে। ওরে দুর্বল নারী, মানুষের চোখের জল সহ্য করার ক্ষমতা ভগবান তোকে যখন একবার দেননি, তখন তোর আর সাধ্য ছিল কি? দেখতে দেখতে আমারও চোখের জলে বুক ভেসে যাচ্ছে। নরেন কাছে এসে কোচার খুর দিয়ে আমার চোখ মুছিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো ওই গাছটায় তলায় গিয়ে বসি গে, এখানে কেউ দেখতে পাবে। মনে বুঝলুম এ অন্যায়, একান্ত অন্যায়, কিন্তু তখনও যে তার চোখের পাতা ভিজে আছে, তখনই যে তার কণ্ঠস্বর কান্নায় ভরা। বাগানের এক প্রান্তে একটা কাটালি চাপার কুঞ্জ ছিল, তার মধ্যে সে আমাকে ডেকে নিয়ে গিয়ে বসালো। একটা ভয়ে আমার বুকের মধ্যে দূর দূর করছিল, কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বললে, এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে, কিন্তু তোমাকে ছোব না,
এখনো তুমি আমার হওনি। তার শেষ কথায় আবার পোড়া চোখে জল এসে পড়ল। আঁচলে চোখ মুছে মাটির দিকে চেয়ে চুপ করে বসে রইল। তারপর অনেক কথাই হলো, কিন্তু থাকবে সেসব কথা। আজও তো প্রতিদিনকার মতো অতি তুচ্ছ ঘটনাটি পর্যন্ত মনে করতে পারি। মরণেও যে বিস্মৃতি থাকে, সে আশা করতেও যেন ভরসা হয় না। একটা কারণে আমি এত বড় দুর্গতিতেও কোনোদিন বিধাতাকে দোষ দিতে পারিনি। স্পষ্ট মনে পড়ে, আমার চিত্তের মাঝে থেকে নরেনের সংস্রব তিনি কোনোদিনও প্রসন্ন চিত্তে গ্রহণ করেননি। সে যে আমার যে কত বড় মিথ্যে, এ তার অগোচর ছিল না। তাই তার প্রণয় নিবেদনের মুহূর্তের উত্তেজনা পরক্ষণেই কত বড় অবসাদে যে ডুবে যেত, সে আমি ভুলিনি। যেন কার কত চুরি ডাকাতি সর্বনাশ করে ঘরে ফিরে এলুম, এমনই মনে হতো। কিন্তু এমনই পোড়া কপাল যে অন্তর্যামীর এত বড় ইঙ্গিতেও আমার হুঁশ হয়নি। হবেই বা কি করে? কোনোদিন তো শিখিনি যে ভগবান মানুষের বুকের মধ্যেও বাস করেন। এসব তারই নিষেধ। মামা পাত্র দেখতে যাত্রা করলেন। যাবার সময় কতই না ঠাট্টা তামাশা করে গেলেন। মা মুখ চুন করে দাঁড়িয়ে রইলেন। মনে মনে বেশ বুঝলেন এ যাও পণ্ডশ্রম, পাত্র তার কিছুতেই পছন্দ হবে না। কিন্তু আশ্চর্য, ফিরে এসে আর ঠাট্টা বিদ্রুপ করলেন না। বললেন, হ্যাঁ, ছেলেটি পাস টাস তেমন কিছু করতে পারেনি বটে, কিন্তু মুখ্য বলেও তা মনে হলো না। তাছাড়া বড় নম্র, বড় বিনয়ী। আর একটা কি জানিস, ছেলেটির মুখের ভাবে কি একটা আছে। ইচ্ছে হয় বসে বসে আরো দুদণ্ড আলাপ করি। মা আহ্লাদে মুখখানি উজ্জ্বল করে বললেন, তবে আর আপত্তি করো না দাদা, মত দাও, শুধুর একটা কিনারা হয়ে যাক। মামা বললেন, আচ্ছা, ভেবে দেখি। আমি আড়ালে দাঁড়িয়ে নিরাশার আশাটুকু বুকে চেপে ধরে মনে মনে বললুম, যাক, মামা এখনো মতিস্থির করতে পারেনি, এখনো বলা যায় না। কিন্তু কে জানতো তার ভাগ্নির বিয়ের সম্বন্ধে মতিস্থির করবার পূর্বেই তার নিজের সম্বন্ধে মতিস্থির করবার ডাক এসে পড়বে। যাকে সারা জীবন সন্দেহ করে এসেছেন, সেদিন অত্যন্ত অকস্মাৎ তার দ্রুত এসে যখন একেবারে মামার শিয়রে দাঁড়ালো, তখন তিনি চমকে গেলেন। তার কথা শুনে আমাদেরও বড় কম চমক লাগলো না। মামা কাছে ডেকে বললেন, আমি মত দিয়ে যাচ্ছি বোন, সদূর সেইখানেই বিয়ে দিস। ছেলেটির যথার্থ ভগবানে বিশ্বাস আছে, মেয়েটা সুখে থাকবে। অবাক কাণ্ড। কিন্তু অবাক হলেন না শুধু মা। নাস্তিকতা তিনি দুচক্ষে দেখতে পারতেন না। তার ধারণা ছিল মরণকালে সবাই ঘুরে ফিরে হরিই বলে। তাই তিনি বলতেন, মাতাল আর মাতাল বন্ধুকে যতই ভালোবাসুক না কেন, নির্ভর করবার বেলায় করে শুধু তাকে যে মদ খায় না। জানি না কথাটা কতখানি সত্যি। হৃদরোগে মামা মারা গেলেন। আমরা পড়লুম অকুল পাথারে। সুখে দুঃখে কিছুটা দিন কেটে গেল বটে, কিন্তু যে বাড়িতে অবিবাহিতা মেয়ের বয়স 15 পার হয়ে যায়, সেখানে আলস্য ভরে শোক করবার সুবিধা থাকে না। মা চোখ মুছে উঠে বসে আবার কোমর বেঁধে লাগলেন। অবশেষে অনেকদিন অনেক কথা কাটাকাটির পর বিবাহের লগ্ন যখন সত্যিই আমার বুকে এসে বিঁধল, তখন বয়সও 16 পার হয়ে গেল। তখনও আমি প্রায় এমনি লম্বা। আমার এই দীর্ঘ দেহটার জন্য জননের লজ্জা ও কুণ্ঠার অবধি ছিল না। রাগ করে প্রায় ভৎসনা করতেন, হতভাগা মেয়েটা সবে সৃষ্টি ছাড়া। একে তো বিয়ের কনের পক্ষে 17 বছর একটা মারাত্মক অপরাধ, তার উপরে দীর্ঘ গরমটা যেন তাকেও ডিঙিয়ে গিয়েছিল। অন্তত সে রাতটার জন্য যদি আমাকে কোনো রকমে মুচড়ে মাচড়ে একটু খাটো করে তুলতে পারতেন, মা বোধ করি তাতেও পিছুতেন না। কিন্তু সে তো হবার নয়। আমি আমার স্বামীর বুক ছাড়িয়ে একেবারে দাড়ির কাছে গিয়ে পৌঁছলুম। কিন্তু শুভ দৃষ্টি হলো না। ঠিক রাগে নয়, কেমন যেন একটা বিতৃষ্ণায় চোখ বুজে রইলুম। কিন্তু তাও বলি,
এমন কোনো অসহ্য মর্মান্তিক দুঃখও তখন আমার মনের মধ্যে পাইনি। ইতিমধ্যে কতদিন সারা রাত্রি জেগে ভেবেছি, এমন দুর্ঘটনা যদি সত্যিই কপালে ঘটে, নরেন এসে আমাকে না নিয়ে যায়, তবু আর কারোর সঙ্গে আমার বিয়ে কোনো মতেই হতে পারবে না। সে রাত্রে নিশ্চয়ই আমার বুক চিরে ভলকে ভলকে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে। ধরাধরি করে আমাকে বিবাহ সভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে, এ বিশ্বাস আমার মনে একবারও বদ্ধমূল হয়েছিল। কিন্তু কই, কিছুই তো হলো না। আরও 5 জন বাঙালির মেয়ের যেমন হয় শুভকর্ম, তেমনি করে আমারও সমাধা হয়ে গেল এবং তেমনি করেই একদিন শ্বশুরবাড়ি যাত্রা করলাম। শুধু যাবার সময়টি পালকির ফাঁক দিয়ে সেই কাটালি চাপার কুঞ্জটায় চোখ পড়ায় হঠাৎ চোখে জল এলো। সে যে আমাদের কতদিনের চোখের জল, কত দিব্যির দিলাসার নীরব সাক্ষী। ওই গাছটার আড়ালে বসেই অনেক অশ্রু বিনিময়ের পর স্থির হয়েছিল সে এসে একদিন আমাকে নিয়ে চলে যাবে। কেন, কোথায় প্রভৃতি বাহুল্য প্রশ্নের তখন আবশ্যক হয়নি। আর কিছু না, শুধু যাবার সময় একবার যদি দেখা হতো। কেন সে আমাকে আর চাইলে না? কেন আর একটা দিনও দেখা দিলে না? শুধু যদি খবরটা পেতুম। শ্বশুর বাড়ি গেলুম, বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল। অর্থাৎ আমি আমার স্বামীর ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসলুম। দেখলুম স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু একা আমার নয়, বাড়ি শুদ্ধ আমার দলে। শ্বশুর নেই, সৎ শাশুড়ি তার নিজের ছেলে দুটি, একটি বউ এবং বিধবা মেয়েটি নিয়ে ব্যতিব্যস্ত। এতদিন নিরাপদে সংসার করছিলেন। হঠাৎ একটি 17-18 বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল। কিন্তু মুখে বললেন, বাঁচলুম বৌমা, তোমার হাতে সংসার ফেলে দিয়ে এখন 2 দণ্ড ঠাকুরদের নাম করতে পারবো। ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি। সে বেঁচে থাকলেই তবে সব বজায় থাকবে। এইটি বুঝে শুধু কাজ করো মা, আর কিছু আমি চাই না। তার কাজ তিনি করলেন, আমার কাজ আমি করলাম। বললুম আচ্ছা। কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো। প্যাচ মারতে যে দুজনেই জানি তা ইশারায় জানিয়ে দেওয়া হলো। কিন্তু কত শীঘ্র মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। তাকে জানতে আমারও যেমন দেরি হলো না, আমাকেও 2 দিনের মধ্যে চিনে নিয়ে তিনিও তেমনি আরামের নিঃশ্বাস ফেললেন। বেশ বুঝলেন, স্বামীর খাওয়া পড়া ওঠা বসা খরচপত্র নিয়ে দিবারাত্রির চক্র ধরে ফসফস করে বেড়াবার মতো আমার উৎসাহও নেই, প্রবৃত্তিও নেই। মেয়ে মানুষের তুলে যত প্রকার দিব্যাস্ত্র আছে, আড়ি পাতাটা ব্রহ্মাস্ত্র। সুবিধা পেলে এতে মা, মেয়ে, শাশুড়ি, বউ, যা, ননদ কেউ কাউকে খাতির করে না। আমি ঠিক জানি, আমি যে পালঙ্কে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সারা রাত্রি পড়ে থাকতুম, এ সুসংবাদ তার অগোচর ছিল না। আগে যে ভেবেছিলুম নরেনের বদলে আর কারো ঘর করতে হলে সেদিনই আমার বুক ফেটে যাবে, দেখলুম সেটা ভুল। ফাটবার চেরবার কোনো লক্ষণই আমি টের পেলুম না। কিন্তু তাই বলে এক শয্যায় শুতেও আমার কিছুতেই প্রবৃত্তি হলো না। দেখলুম আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক। আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই করলেন না, অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না। শুধু একদিন একটু হেসে বললেন, ঘরে আর একটা খাট এনে বিছানাটা বড় করে নিলে কি শুতে পারো না? আমি বললুম, দরকার কি, আমার তো এত কষ্ট হয় না। তিনি বললেন, না হলেও একদিন অসুখ করতে পারে যে। আমি বললুম, তোমার এতই যদি ভয়, আমার আর কোন ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো না? তিনি বলেন, ছি, তা কি হয়, তাতে কত রকমের অপ্রিয় আলোচনা উঠবে। বললুম, ওঠে উঠুক, আমি গ্রাহ্য করি নে। তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন, এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে? বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন। আমার মেজো দেওর টাকা 40-এর মতো কোথাও চাকরি করতেন, কিন্তু একটা পয়সা কখনো সংসারে দিতেন না। অথচ তার আপিসের সময় ভাত, আপিস থেকে এলে পা ধোবার মতো গাড়ু, গামছা, জল খাবার, পান, তামাক ইত্যাদি জোগাবার জন্য বাড়ির শুদ্ধ সবাই যেন স্তত্র হয়ে থাকতো। দেখতুম
আমার স্বামী, আমার মেজ দেওর হয়তো কোনোদিন একসঙ্গেই বিকেলবেলায় বাড়ি ফিরে এলেন, সবাই তার জন্যে ব্যতিব্যস্ত। এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্য ছুটোছুটি করে বেড়াচ্ছে। তার এক তিল দেরি কিংবা অসুবিধা হলে যেন পৃথিবীর রসাতলে যাবে। অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েও দেখত না। তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন, কারো সেদিকে গ্রাহ্যই নেই। অথচ তাদের খাওয়া পড়া সুখ সুবিধের জন্যই তিনি দিবারাত্রি খেটে মরছেন। ছ্যাকড়া গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু তার যেন কিছুতেই শান্তি নেই। কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না। এমন শান্ত, এত ধীর, এত বড় পরিশ্রমী এর আগে কখনো আমি চোখে দেখিনি। আর চোখে দেখেছি বলেই লিখতে পারছি, নইলে শোনো কথা হলে বিশ্বাস করতেই পারতুম না সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে। মুখে হাসিটি লেগেই আছে। সব তাতেই বলতেন, থাক থাক, আমার এতেই হবে। স্বামীর প্রতি আমার মায়া তো ছিল না, বরং বিতৃষ্ণার ভাবই ছিল। তবু এমন একটা নিরীহ লোকের ওপর বাড়ির শুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় আমার গা যেন জ্বলে যেতে লাগলো। বাড়ির গরুর দুধ বড় কম হতো না, কিন্তু তার পাতে কোনোদিন বা একটু পড়তো, কোনোদিন পড়তোই না। হঠাৎ একদিন সইতে না পেরে বলেই ফেলেছিলাম আর কি। কিন্তু পরক্ষণেই মনে হলো, ছি ছি, কি নির্লজ্জই আমাকে তাহলে এরা মনে করত। তাছাড়া এরা সব আপনার লোক হয়েও যদি দয়া মায়া না করে, আমারই বা এত মাথা ব্যথা কেন? আমি কোথাকার কে? দিন 5-6 পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেঝো ঠাকুরপোর জন্য চা তৈরি করছি। স্বামীর কণ্ঠস্বর আমার কানে এলো। তার সকালেই কোথায় বার হবার দরকার ছিল, ফিরতে দেরি হবে। মাকে ডেকে বললেন, কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা, খাবার টাবার কিছু আছে? মা বললেন, অবাক করলে ঘনশ্যাম, এত সকালে খাবার পাবো কোথায়? স্বামী বললেন, তবে থাক, ফিরে এসেই খাবো, বলে চলে গেলেন। সেদিন আমি কিছুতেই আপনাকে সামলাতে পারলাম না। আমি জানতুম ও পাড়ার বসেরা তাদের বিয়ে বাড়ি পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় বিলিয়েছিলেন। কাল রাত্রে আমাদেরও কিছু দিয়েছিল। শাশুড়ি ঘরে ঢুকতে বলে ফেললুম, কালকের খাবার কি কিছু ছিল না মা? তিনি একেবারে আকাশ থেকে পড়লেন, বললেন, খাবার আবার কে কিনে আনলো বৌমা? আমি বললুম, সেই যে বসেরা কালকে দিয়ে গিয়েছিল। তিনি বললেন, ও মা, সে আবার কটা যে? আজ সকাল পর্যন্ত থাকবে নাকি? সে তো কালই শেষ হয়ে গেছে। বললুম, তা ঘরেই কিছু খাবার তৈরি করে দেওয়া যেত না মা? শাশুড়ি বললেন, বেশ তো বৌমা, তাই কেন দিলে না? তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা। চুপ করে রইলুম। আমারই কিবা বলবার ছিল। স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো আর বাড়িতে কারো অবিদিত ছিল না যে। চুপ করে রইলুম সত্যি, কিন্তু ভেতরে মনটা আমার জ্বলতেই লাগলো। দুপুরবেলা শাশুড়ি ডেকে বললেন, খাবে এসো বৌমা, ভাত বাড়া হয়েছে। আমি এখন খাবো না মা, তোমরা খাওগে। আমার আজকের মনের ভাব শাশুড়ি লক্ষ্য করছিলেন। বললেন, খাবে না কেন শুনি? খিদে নেই, তাই খাবো না। আমার মেজো যা আমার চেয়ে বছর 4 বড় ছিলেন। রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন, বড় ঠাকুরের খাওয়া না হলে বোধ হয় দিদির খিদে হবে না, তাই না মা? শাশুড়ি বললেন, তাই নাকি বৌমা? বলি, নতুন ঢং শিখলে কোথায়? তিনি কিছুই মিথ্যে বলেননি। আমার পক্ষে ঢঙই বটে, তবে খোটা সইতে পারলুম না। জবাব দিয়ে বললুম, নতুন হবে কেন মা? তোমাদের সময়ে কি এ রীতির চলন ছিল না? ঠাকুরদের খাবার আগে কি খেতে? তবু ভালো, ঘনশ্যামের এতদিনের কপাল ফিরল, বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে গিয়ে ঢুকলেন। মেজো জায়ের কলা কানে এলো। তিনি আমাকে শুনিয়েই বললেন, তখনই তো বলেছিল মা, বুড়ো শালিক পোষ মানবে না। রাগ করে ঘরে এসে শুয়ে পড়লুম বটে, কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। কেবলই মনে হতে লাগলো, তার খাওয়া হয়নি বলে খাইনি, তার কথা নিয়ে ঝগড়া করেছি। ফিরে এসে এসব যদি তার কানে যায়, ছে ছে ছে, কি ভাববেন তিনি? আমার এতদিনের আচরণের সঙ্গে ব্যবহার তিনি বিসদৃশ্য খাপ ছাড়া যে নিজের লজ্জাতেই নিজে মরে যেতে লাগলুম। কিন্তু বাঁচলুম। ফিরে এলে এ কথা কেউ তাকে শোনালে না।
সত্যিই বাঁচলুম, এর এক বিন্দু মিছে নয়। আচ্ছা, কিন্তু একটা কথা যদি বলি, তোমরা বিশ্বাস করতে পারবে কি? যদি বলি সে রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার ওপর ঘুমিয়ে রইলেন, আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হতে লাগলো, কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত, অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতে খাইনি, এ নিয়ে ঝগড়া করেছি, তবু মুখ বুজে এই অন্যায় সহ্য করিনি, কথাটা তোমাদের বিশ্বাস হবে কি? না হলে তোমাদের দোষ দেব না, হলে বহুভাগ্য বলে মানব। আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছু নেই, তার নাম নিয়ে বলছি। মানুষের মন পদার্থটার যে অনন্ত নেই, সেই দিন তার অভ্যাস পেয়েছিলাম। এত বড় পাপিষ্টার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। মনে মনে বলতে লাগলুম, এই যে বড় লজ্জার কথা, নইলে এখনই ঘুম থেকে জাগিয়ে বলে দিতুম, শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না, কর্তব্য করতে শেখাও দরকার। যে স্ত্রী তুমি এক বিন্দু খবর নাও না, সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো। আরে পোড়া কপাল, খদ্দর চায় সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে, তাই বলি হতভাগে স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান? গরমের জন্য কিনা বলতে পারিনি, কদিন ধরেই প্রায় মাথা ধরছিল। দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটফট করে কখন একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই মনে যেন হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে। একবার ঠক করে গায়ে পাখাটা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল, চেয়ে দেখলুম স্বামী রাত জেগে বসে পাখার বাতাস করে আমাকে ঘুম পাড়াচ্ছেন। হাত দিয়ে পাখাটা ধরে ফেললুম। এ তুমি কি করছো? তিনি বললেন, কথা কইতে হবে না, ঘুমোও, জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না। আমি বললুম, মাথা ধরেছে? কে তোমাকে বললে? তিনি একটু হেসে জবাব দিলেন, কেউ বলেনি, আমি হাত গুনতে জানি, কারো মাথা ধরলে টের পাই। বললুম, তাহলে অন্য দিনে পেয়েছো বলো? মাথা তো শুধু আমার আজই ধরেনি। তিনি আবার একটু হেসে বললেন, রোজই পেয়েছি, কিন্তু এখন একটু ঘুমাবে না কথা ভেবে? বললুম, মাথা ধরা আমার ছেড়ে গেছে, আর ঘুমাবো না। তিনি বললেন, তবে সবুর করো, ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই। বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন। আমি ঠিক ইচ্ছে করেই রইলুম যে তা নয়, কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কোলের ওপর গিয়ে পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন। হয়তো একবার একটু জোরও করেছিলাম, কিন্তু জোর আপনি আপনি কোথায় যেন মিলিয়ে গেল। দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন, তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতো দেখায়, কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাধে না। বাইরের লোকে যাই বলুক, শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান। আমার এই জড়পিণ্ড হাতটার বোধ করে সে গেছিল, নইলে কি করে সে টের পেল নিশ্চিন্তে নির্ভয়ে পড়ে থাকবার এমন আশ্রয় তার আর নাই। তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলোতে লাগলেন। আমি চুপ করে পড়ে রইলুম। আমি এর বেশি কথা বলবো না। আমার সে প্রথম রাত্রির আনন্দ স্মৃতি, সে আমার একেবারেই আমারই থাক। কিন্তু আমি তো জানতুম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুরবাড়ি এসেছি। কিন্তু শেষ শেখা যে ডাঙায় হাত পা ছুঁড়ে সাঁতার শেখার মতো ভুল শেখা, এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম। স্বামীর কোলের ওপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভিতর পৌঁছে দেওয়ার মতো চেষ্টা করছিল, এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়ত। সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই, কখন উঠে চলে গেছেন। হঠাৎ মনে হলো স্বপ্ন দেখিনি তো, কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও আমার শিয়রের কাছে রয়েছে। কি যেন মনে হলো সেটা বারবার মাথায় ঠেকিয়ে তবে কুলঙ্গিতে রেখে বাইরে চলে এলুম। শাশুড়ি ঠাকুরুন সেই দিন থেকে আমার ওপর যে কড়া নজর রাখছিলেন সেটা আমি টের পেলুম। আমিও ভেবেছিলাম মরুগ্গে, আমি কোনো কথায় আর থাকবো না। তাছাড়া দুদিন আসতে না আসতে স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া, ছি ছি, লোকে শুনলেই বা কি বলবে। কিন্তু কবে যে এর মধ্যে আমার মনের ওপর দাগ পড়ে গিয়েছিল, কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভেতরে ভেতরে উৎসুক হয়ে উঠেছিল, সে আমি নিজেই জানতাম না।
তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললুম।